হাই সৌভিকতা, ওয়েলকাম টু এন্টারটেনিং প্রিন্স। প্রথমেই বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। তো দাদা, প্রথম যেটা কোশ্চেন থাকবে তোমার কাছে, তোমার এখনো পর্যন্ত জীবনের বলে তোমার সব থেকে বড় প্রজেক্ট রিলিজ হয়ে যাচ্ছে, এরকম একটা বড় প্রজেক্ট বাংলার বুকে। তো আর দুদিন বাকি, মানে পরশু দিন রিলিজ। তো এই মুহূর্তে তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? টেনশনে আছো নাকি একদম রিল্যাক্স? সেটা নিয়ে যদি বলো। টেনশন তো একটু হয়, মানে এতদিনের পরিশ্রম তার এবার ফলাফল বেরোবে 7 তারিখ থেকে, তো টেনশন তো হয়। তবে দেখা যাক, আমরা খুবই পজিটিভ, কারণ মানুষ প্রচন্ড ভালোবেসেছেন এই ট্রেলার টিজার। তো কন্টেন্টটা খুবই এন্টারটেনিং একটা কন্টেন্ট, এবং আমরা বিশ্বাস করছি যে এটা মানে ছোট থেকে বড় সবাইকে বিনোদন দেবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা নির্মল আনন্দ দেবে। আগে বাংলা ছবি, বাংলা একদম ফুল ফেস কমেডি ছবি যেরকম হতো নির্মল আনন্দের, সেই রকমই একটা ছবি। সবাই মিলে পরিবারের সবাই উপভোগ করতে পারবেন এই ছবি। তো আমি তোমার নেক্সট কোশ্চেনে তোমার কাছে যাচ্ছি। বুমেরাং রিলেটেড প্রশ্ন আমি একটু পরে আসছি। তার আগে আমি পরিচালক সৌভিক কুণ্ডুর জার্নিটা জানতে চাই। তোমার মানে পুরোপুরি এই মানে অ্যাক্টিং মানে ডাইরেকশন লাইনে আসা, সেটা যে জার্নিটা, সেটা দিয়ে আমার সঙ্গে শেয়ার করো প্রথম থেকে একদম। আচ্ছা, আমার আমার তো বড় হয়ে ওঠা একটা মফস্বলে, বহরমপুর। আমি বহরমপুরের ছেলে। তো সেখানে আমি পড়াশোনা করছিলাম যখন গ্র্যাজুয়েশনে, তখনই কলেজে আমি জানতে পারি যে ফিল্ম স্টাডিজ বলে একটা বিষয় পড়ানো হয়, যেখানে সিনেমা সংক্রান্ত জিনিসপত্র পড়ানো হয়। তো ওই যেটা হতো যে বন্ধু বান্ধব কয়েকজন নিয়েছিল ফিল্ম স্টাডিজ, আমার স্ট্রিমের মধ্যে ছিল না। তো আমি আমার আমার ক্লাস বাঙ্ক করে আমি ওদের ক্লাসে চলে যেতাম। তো ওখানে গিয়েই ইন্টারেস্ট জন্মায় সিনেমার প্রতি। তারপরে যেগুলো ফিল্ম ইনস্টিটিউটগুলো রয়েছে কলকাতায়, সেগুলোতে পরীক্ষা দেওয়া, চান্স পাওয়া। এবং সেখানে আমি এডিটিং নিয়ে পড়াশোনা করেছিলাম, ফিল্ম এডিটিং। তো তারপর ছোট ছোট করে টেলিভিশনে কাজ শুরু করি। কিন্তু টেলিভিশনে যদিও আমি জব শুরু করি, চাকরি করতে, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি ছবি বানাবো। তো চাকরি করতে করতেই ছোট ছোট করে ট্রাই করতে থাকি, সুযোগ আসতে থাকে। শর্ট ফিল্ম করি তারা টিভির জন্য। শর্ট ফিল্ম দেখে ওনাদের খুবই ভালো লাগে। সেই শর্ট ফিল্মটার নাম ছিল শিবুদার আন্টার্কটিকা অভিযান। তারপর ওনারা একটা বড় টেলিছবি আমাকে করতে দেন বিভূতিভূষণের পর থেকে, যেটা একটা সুপার ন্যাচারাল থ্রিলার ছিল। তো ওরা মানে তারা টিভিতে দেখে খুব ওরা প্লিজড হয়েছিল যে টেলিভিশন ফরম্যাটে একটা সুপার ন্যাচারাল থ্রিলার ট্রাই করা হলো। যখন মানে সেই সময় সবাই একটা সম্পর্কের গল্প বলতো ঘরের মধ্যে। হ্যাঁ, মানে গোটাটাই একটা ইন্ডো সেট আপের মধ্যে করে ফেলতো। সেই সময় আমি বিভূতিভূষণের পর থেকে 6 দিন আউটডোর শুট করেছিলাম বোলপুরে গিয়ে। আর পুরো ইউনিটটা একদম ইয়াং ইউনিট ছিল। শুভঙ্কর ভর, যে এখন তো খুবই নাম করা একজন মানে ডিওপি। তো শুভঙ্কর আমার ক্লাসমেট ছিল। শুভঙ্করের ওটা সেকেন্ড টেলি ছবি ছিল। তো আমরা সবাই খুব খুব এনার্জি দিয়ে কাজটা করেছিলাম। তো ওটা ভালো লেগে যায়। তো ওই বিভূতিভূষণের পর থেকে এটা আমার কেরিয়ারের একটা বলবো কি মাইলস্টোন। কারণ ওটা দেখি আমি অনেক জায়গায় পরে কাজ পেয়েছি। তারপর টেলিভিশনে তোমার কাদের কুলের বউ করি, জি বাংলা সিনেমা অরিজিনালস। এবং এরপরেই আমার জিদ্দার সঙ্গে দেখা হয় সেই টেলিভিশনের চাকরির সূত্রেই। এবং জিদ্দার আমি একটা ইন্টারভিউ করতে গেছিলাম। তো জিদ্দাকে বলেছিলাম, জিদ্দা জিজ্ঞেস করেছিল যে তুমি কি করো না করো। জিদ্দা তো খুবই ভালো, মানে যারা যায় ইন্টারভিউ নিতে বা কিছু তাদের সঙ্গে কথা বলে, জানতে চায় তারা কি করছে। তো আমি জিদ্দাকে বলেছিলাম আমার অ্যাসপিরেশনের কথা, যে আমি ছবি করতে চাই। বলে তুমি কি করেছো? তখন আমি ওই আমার টেলিছবিগুলো দেখাই, ক্লিপিংগুলো দেখাই। তো জিদ্দা বলেছিল ঠিক আছে, কোনো গল্প থাকলে আমাকে জানি। তো আমি তখন আর কন্ট্যাক্ট করিনি, কারণ আমি জানতাম যে এটা ওয়ান টাইম চান্স। আমি যে গল্পটা নিয়ে যেতে যাব সেটা যেন একদম প্রপার একটা গল্প হয়। আমি 1 বছর চেষ্টা করি একটা ভালো গল্প লেখার, সুইজারল্যান্ড গল্পটা মাথায় আসে, এবং 1 বছর পর কন্ট্যাক্ট করি। অদ্ভুতভাবে 1 বছর পরেও মনে ছিল কথাটা। গোপালকে আমি ফোন করি। তো গোপাল বলে ঠিক আছে গল্প শোনাও। গল্প শোনালাম। তারপর একদিন কল এলো, দাদাকে শোনাতে হবে। আমি শোনালাম। তো এইভাবে শুরু হলো। গল্প শুনিয়ে চলে এলাম। রাত্রিবেলায় ফোনটা এসেছিল 9:30টার সময়। গোপাল ফোন করে বললো যে দাদা কথা বলবে। তো জিদ্দা বললো যে আমাদের গল্পটা ভালো লেগেছে, আমরা করতে চাই।
তারপর তো সবাই মোটামুটি জানে ব্যাপারটা। এবার আমি বুমেরাঙে আসছি। তো এটা একটা নাটক থেকে অ্যাডাপ্ট করেই সিনেমাটাকে করা হয়েছে, পুনরায় রুবি রায়। তো আমরা যদি দেখি, জিদ্দা কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে অনেক ভেবেচিন্তে মানে স্ক্রিপ্ট রাজি হয়, আমরা এটা বারবার দেখেছি, জিদ্দা অনেক ইন্টারভিউতে এটা বলেওছে। তো তুমি বলো, এই পুনরায় রুবি রায় থেকে বুমেরাং এর প্ল্যানিংটা কিভাবে হলো এবং জিদ্দাকে তুমি কিভাবে রাজি করালে পুরো ব্যাপারটা, সেই জার্নিটা নিয়ে যদি বলো। হ্যাঁ দেখো, জিদ্দা পরপর অ্যাকশন ছবি করার পর, অ্যাকশন ড্রামা ছবি করার পর জিদ্দা একটা লাইট মোডে ছবি করার কথা অনেকদিন ধরে ভাবছিল। এবং যেহেতু আমি অনেকদিন ধরে ওনাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তো জিদ্দা বলেছিল দেখো সৌভিক, অনেকজনকেই বলেছি, তোমাকেও বললাম, যদি কোনো ভালো এরকম লাইট আর্টেড কমেডি ছবি করা যেতে পারে কোনো গল্প থেকে। তো আমরা সবাই খুঁজছিলাম একটা গল্প। ঠিক সেই সময় কাকতালীয় ভাবে এই যোগাযোগটা হয়ে যায়। ফাল্গুনী জেঠু একদিন ফোন করে বললেন, সৌভিক, আমাদের একটা নাটক খুব পপুলার হয়েছে, লোকজন মজা পাচ্ছে, তুমি তো দেখবো বলছিলে নাটক, এই নাটকটা দেখতে পারো, চলে এসো। তো আমি যাই এবং গিয়ে দেখি যে মানে মারাত্মক একটা নাটক, মানে বাংলা থিয়েটার মঞ্চে এরকম একটা সায়েন্স ফিকশন হচ্ছে, রোবো তৈরি হচ্ছে, হাঁটাচলা করছে, মানে ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চে, এবং মানুষজন প্রচন্ড মজা পাচ্ছেন। সেই সব সিচুয়েশনাল কমেডি যা তৈরি হচ্ছে গোটা নাটকটার মধ্যে যখন যখন, তো আমার আইডিয়াটা তখনই ক্লিক করে যে আমি তাহলে এইটাকে যদি সিনেমাটিক ফর্ম দেওয়া যায়, কারণ নাটকটা খুব ভালো অবশ্যই, কিন্তু সেটা একদম ওইটাই করে ফেললে তো হবে না, সিনেমা তো একটা আলাদা ফর্ম, মিডিয়াম আলাদা সম্পূর্ণভাবে, তার এক্সপিরিয়েন্স আলাদা হতে হবে দর্শক যখন দেখবে। তো আমার মাথায় চললো এটাকে করা যেতে পারে। তো দেন কিছুদিন ব্রেনস্টর্ম করার পর আমি আইডিয়াটা এসে জিদ্দাকে শোনালাম। তো জিদ্দারও খুব ভালো লেগে গেল। তো বললো চলো চলো ডেভেলপ করা যাক। দেন একটা লম্বা প্রসেস, মানে গল্প অনেকেই পছন্দ হয়, কিন্তু সেখান থেকে সিনেমা পর্যন্ত তো একটা জার্নি, একটা প্রসেস, সেইটা করাটা তখন থেকে শুরু হলো। এইভাবে শুরু হয়েছিল গোটা ব্যাপারটা। তো তুমি জিদ্দাকে পুরোপুরি ভাবে ডাইরেকশনই প্রথমবার করলে, তো তোমার মতে একজন পরিচালক হিসেবে জিদ্দার ডেডিকেশনটা কতটা ছিল এই সিনেমাটার পেছনে? কারণ সুপারস্টারদেরকে ডাইরেক্ট করতে গেলে অনেক পরিচালক অতীতে অনেক রকম প্রবলেমে পড়েছে, নানা রকম প্রবলেম, তোমার কিরকম প্রবলেম কিছু ফেস হয়েছে, বা জিদ্দার না, ডেডিকেশনটা কতটা ছিল এই সিনেমাটার জন্য? আমার সেরকম কোনো প্রবলেম ফেস হয়নি। কারণ আমার তো বরঞ্চ সুবিধাই হয়েছে, একটা মানুষ তার 20 বছরের অভিজ্ঞতা সাথে নিয়ে আমার পাশে আছেন, এটা তো একটা বড় পাওনা। তো 20 বছরের বেশি সময়, অবভিয়াসলি সেটা তো একটা বেশি সময়। এবং জিদ্দা যে সাজেশন গুলো দিতেন সেটা খুব গঠনমূলক, সেটা ছবিকে সবসময় পজিটিভ দিকে, তার ছবি তৈরির প্রসেসে সবসময় পজিটিভ এফেক্টই ফেলেছে। আবার কখনো মনে হয়েছে জিদ্দাকে আমি একটা অপশন দিয়েছি, বা জিদ্দা যে অপশনটা দিয়েছে সেটাকেও কাউন্টার করেছি। তো সবসময় খুব একটা খোলামেলা পরিবেশেই আমরা গোটা ব্যাপারটা, প্রসেসটা চলেছিল সিনেমার। এবং জিদ্দার ডেডিকেশন নিয়ে তো আমি কি আলাদা করে বলবো, মানে এই ডেডিকেশন না থাকলে আজ 20 বছরের ওপর যারাই কাজ করছেন, 20 বছরের ওপর, 30 বছরের ওপর বোম্বাদা, জিদ্দা, তা মানে সম্ভব নয় মানে এইভাবে থেকে যাওয়া। অনেকে তো ছিল, তারা তো হারিয়ে গেছে, মানে সেটা তো তাদের ডেডিকেশন, তাদের ডেলি রুটিনে তারা যে শুধু ওই সিনেমায় যখন সিনেমা শুটিং টাইমটাই শুধু ডেডিকেশনের নয়, তাদের গোটা লাইফস্টাইলটাই খুব একটা নিয়মের মধ্যে চলতে হয়। এবং সেটা যে কত কঠিন প্রতিদিন ওই একই রুটিনে চলা, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আর রুক্মিণীদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? এটাকে তো সুইজারল্যান্ডে করেছো, এই নিশা চরিত্রটার জন্য কতটা ডেডিকেশন দিয়েছে রুক্মিণী? রুক্মিণী না প্রচন্ড পরিশ্রমী একজন অভিনেত্রী, আমি যদি বলি খুব পরিশ্রমী। মানে ও যদি একবার যে ক্যারেক্টারটা করতে হবে, ও জানে এই ক্যারেক্টারটা ওকে করতে হবে, এবার তার জন্য ওকে যা যা করতে হবে তাই তাই ও করে ফেলে। আমি সুইজারল্যান্ডে সময় দেখেছিলাম, আমি ওকে বলেছিলাম, রুক্মিণী একটা শর্ট আছে, সিন আছে আমাদের, সেখানে কিন্তু তোমাকে রুটি বেলতে হবে, রুটি না লুচি বেলতে হবে, এবং গোল বেলতে হবে, হ্যাঁ। এবং যারা রান্নার ধারে কাছে যায় না, তাদের গোল করে লুচি বেলা এবং সেটাকে ফোলানো, মানে কড়াইয়ে ভেজে, সেটা কিন্তু খুব কঠিন। এটা কিন্তু ও প্র্যাকটিস করে এসেছিল, এবং অন শট গোল একটা লুচি বেলেছিল, এবং সেটা সুন্দর রান্না করেছিল। তো সেটাই বলছি, মানে একজন অভিনেত্রী, হ্যাঁ, মানে লিড অভিনেত্রী, তার কি দায় পড়েছে যে রান্নাটা শিখে সে অভিনয়টা করতে আসছে। কারণ না হলে তো প্রোটেক্ট হবে না যে একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউ
সে তো বিশ্বাসযোগ্য হবে না। সুতরাং সে তার ক্যারেক্টারটা জাস্টিফাই করার জন্য সেটা করে। এবং এখানেও এই রোবট ক্যারেক্টারটা প্লে করার জন্য প্রচন্ড খাটাখাটনি করেছিল। মোনালিসা যে আসল নাটকে যে রোবটের ক্যারেক্টারটা করেছিল, তার কাছে ও ওয়ার্কশপও করেছিল। মোনালিসা রবীন্দ্র ভারতীর প্রফেসর নাট্য বিভাগে, তো ওনার কাছে অনেকদিন ধরে ও ওয়ার্কশপও করেছিল। এবং ওর ডেডিকেশন যারা সিনেমাটা দেখবে তারা বুঝতে পারবে। মানে আমাদের চোখের পলক পড়া হিউম্যান মানুষের যেটা পড়ে, আর রোবটের একটা চোখের পলক, তার মধ্যে তো পার্থক্য আছে। সেই যে নিজের চোখের পলকের তার জন্য। তোমার কথাটা একটু আটকে গেল, লাস্টের দিকটা একবার বলবে, একটু আটকে গেছিল কথাটা। হ্যাঁ হ্যাঁ, বলছি যে ও দেখবে রোবটের ক্যারেক্টারে ও একটা জায়গায় নিজের চোখ, মানে মানুষ যখন চোখের পাতা ফেলে তার যে ফ্রিকোয়েন্সি এবং তার যে স্মুথনেস একটা রোবটের তো আসে না। যতই আপগ্রেডেড রোবট হোক, তাতে একটা সমস্যা থাকে, চোখের পাতাটা একটু কম পড়ে, একটু স্থির হয়ে তাকায়। এবার একটা মানুষ হয়ে রোবটের মতো চোখের পাতার পলকটাকে কন্ট্রোল করা, চোখের পাতা পড়ার ব্যাপারটাকে কন্ট্রোল করা, সেটা অবিশ্বাস্য। মানে সেই কন্ট্রোলটাও যে কি করে করেছিল তার জন্য ওকে হ্যাটস অফ দিতে হয়। মানে এইরকম ডিটেলে গিয়েও কাজ করেছিল। এবার আমি একটা অন্য কোশ্চেনে আসছি। আমরা যদি দেখি বলিউডের সিনেমা তেরি বাতোঁ মে এসা উলঝে জিয়ার আগে, বহু আগে বুমেরাং এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, যে বুমেরাং আসছে জানিয়ে দেওয়া হয়েছিল অনেক আগে। তারপরে তেরি বাতোঁ মে এসা উলঝে জিয়া অ্যানাউন্স করা হয়েছিল। তারপর দুটো সিনেমার ট্রেলার এলো, আমরা দেখলাম এবং বুঝতে পারলাম দুটো পুরোপুরি আলাদা। তাও যে কিছু দর্শক বিভিন্ন সময় বলে যাচ্ছে যে এই সিনেমাটা রিমেক হয়েছে, কপি হয়েছে, এটা নিয়ে তোমার বাঙালি দর্শকদের তোমার কি বক্তব্য থাকবে একজন পরিচালক হিসেবে? যারা বলছেন, যারা বলছেন এই ধরনের কথাবার্তা, আমার মনে হয় তারা তেরি বাতোঁ মে উলঝা দিয়া ছবিটি দেখেননি, না দেখে বলছেন। ওনারা যদি ওই ছবিটা দেখতেন তাহলে আমাদের বুমেরাঙের ট্রেলার দেখার পরই মানে এই কথাটা আর বলতেনই না। তো যারা দেখেননি তারা বলছেন। আর কিছু মানুষ বলে, মানে কি করব, মানুষের বলা এবং লেখার ওপর তো আমার হাত নেই। আমি যেটা করতে পারি, আমি একটা পরিচ্ছন্ন ভালো ছবি বানাতে পারি মানুষের জন্য, মানুষের বিনোদনের জন্য, যেটা আমি বানিয়েছি, আমাদের গোটা টিম বানিয়েছে। এবং আমি একদম আশাবাদী মানুষ সেটা গ্রহণ করবেন, দেখবেন, মজা পাবেন। এই সিনেমার ট্রেলারে যেটা লোককে সবাইকে যেটা সবাই চমকে গেছে, সেটা হচ্ছে লাস্টের 10 সেকেন্ড। সেখানে আমরা জিদ্দার একটা অন্য অবতার দেখতে পাচ্ছি, সেটা নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কি জিদ্দাকে আরো বড় স্কেলে করার জন্য এটা জিদ্দার প্ল্যানিং ছিল, নাকি তোমারই প্রথম থেকে ভাবনা চিন্তা একরকম ছিল, জিদ্দা সেটাকে আরো বড় স্কেলে করবে, অ্যাকশন আরো জোর দিতে হবে, এগুলো কি জিদ্দার প্ল্যানিং, নাকি তোমারও কিছু ভাবনা চিন্তা ছিল যে এত বড় করেই আনবো? না দেখো, জিদ্দার কাছ থেকে যেটা সবচেয়ে বড় সাপোর্ট আমি পেয়েছি, আমি যেটা ভেবেছি, যেটা লিখেছি, সেটা এক্সিকিউট করার জন্য যা যা সাপোর্ট দরকার ছিল জিদ্দা আমাকে করেছে। তো আমি জানতাম যে শেষে মানে মানে ছবিতে একটা বড় চমক নাটকের বাইরে গিয়ে দিতে হবে। সেটা কি হবে সেইটা তখন যখন আমি ভাবছিলাম, তখনই আমার মাথায় এসেছিল যে এই চমকটা আমাদের রাখতে হবে। এবং শুধু এটা চমকের জন্য না, স্টোরি টেলিং এর মধ্যে যাতে ওতপ্রোত ভাবে এই গোটা জিনিসটা ঢুকে যায়। মানে এটা যেন একটা স্টোরি টেলিং এর অংশ হয়, এটা যেন শুধু একটা চমকের জন্য চমক হয়ে না থাকে। তো সেটা স্ক্রিপ্টে খুব ভালোভাবে আনা গেছিল এবং সেটাকে জিদ্দা এক্সিকিউট করার জন্য যা যা দরকার ছিল, এই আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা সত্যি কোনো একটা প্রডিউসারের পক্ষে করা সত্যি কঠিন। কিন্তু জিদ্দা মানে আমাকে সব দিক থেকে এটা সাপোর্ট করেছিলেন করার জন্য। এবং সিনেমায় আমরা যেটুকু ট্রেলারে অ্যাকশন দেখেছি, তারও বাইরে কি অনেক অ্যাকশন রয়েছে, এটা অনেক দর্শকের প্রশ্ন। আচ্ছা প্রিন্স, আমি না কিছুটা শুনতে পেলাম না, তোমার কথা আটকে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যেটা বলছি যে আমরা ট্রেলারে তো অ্যাকশন দেখতে পেয়েছি, সুপার বাইক নিয়ে একটা বিরাট রকম ভিএফএক্স এর কাজ রয়েছে, তারপর আরো অ্যাকশন রয়েছে। তো এইগুলোর বাইরেও কি সিনেমায় অ্যাকশনের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে? এটা অনেক দর্শক জানতে চাইছে যে অ্যাকশন কতটা রয়েছে সিনেমায়, সেটা নিয়ে যদি বলো। না দেখো, এইটা না অ্যাকশন, এটা অ্যাকশন ড্রামা নয়, এটা মূলত একটা কমেডি ছবি যার ব্যাকড্রপ হচ্ছে সাইফাই। তো আমরা খুব বেশি অ্যাকশন এখান থেকে প্রত্যাশা না করে একটা সাইফাই কমেডি, যেটা আমরা প্রথম থেকেই প্রমিস করেছি এবং সেটাই গোটা ছবিতে আছে। তবে অ্যাকশন অবশ্যই আছে এবং যেটা দেখে মানুষ মজা পাবে, এইটুকুই বলতে পারি।
আচ্ছা, এই সিনেমাটা কি বাংলাদেশে রিলিজের কোনো প্ল্যানিং রয়েছে? কারণ ওখান থেকে একটা হিউজ সাপোর্ট কিন্তু আসছে বুমেরাংকে রিলেটেড, যে বাংলাদেশে যেন রিলিজ হয়। সেইটা আমার পক্ষে একটু বলা মুশকিল, সেটা প্রোডাকশন হাউস বেশি পরিষ্কার করে বলতে পারবেন। তোমার কি পরবর্তীকালে দেবদার সাথে কাজ করার কোনো প্ল্যানিং রয়েছে? কারণ দেবদা এই মুহূর্তে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজ করছে, নানা রকম প্ল্যানিং করছে, তো সেটা নিয়ে যদি বলো যে কোন রকম এরকম ইচ্ছা আছে কিনা। না দেখো, এই মুহূর্তে তো কোনো কথাবার্তা হয়নি, ইচ্ছে তো অনেকই থাকে। সেই ইচ্ছে বহিঃপ্রকাশটা আমার মনে হয় তখনই করা ভালো যখন একটা পজিটিভ কোনো দিকে, কনস্ট্রাকটিভ কোনো দিকে এগোবে, কিন্তু সেই রকম সম্ভাবনা এখনো কিছু তৈরি হয়নি। আরেকটা কোশ্চেন আমি আসছি, এটা অনেকেই জানতে চেয়েছে। আজকে বাংলার বক্স অফিস নিয়ে যদি দেখা যায়, একটা সময় অনেক রিমেক সিনেমা বলি বা অনেক অরিজিনাল সিনেমা বলি, কমার্শিয়াল বা অন্য ধারা সিনেমা, সব ধরনের সিনেমায় খুব ভালো বিজনেস আনতো। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমার সুইজারল্যান্ড বা আইকো বয় আমার প্রচন্ড পছন্দের কাজ, আমি রিভিউ করেছিলাম, তুমি হয়তো দেখেছো। আমার মনে হয় সেগুলো কিন্তু আরো বেটার বক্স অফিস ডিজার্ভ করতো সিনেমাগুলো। তো বাংলার যে বক্স অফিসটা এখন আগের মতো ওইরকম কেন হচ্ছে না? তোমার এটা নিয়ে কি মনে হয় এখন ইন্ডাস্ট্রির লোক হিসেবে প্রবলেমটা কোথায় হচ্ছে? দেখো, আমার যেটা মনে হয় যে আজ থেকে 10-15 বছর আগে যে মার্কেট এবং আজকের মার্কেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন হচ্ছে যে যে দর্শকটা, যে দর্শক আগে বাংলা ছবি দেখতেন, এখনো সেই সংখ্যক দর্শকই আছেন, শুধু তারা ভাগ হয়ে গেছেন। এবং সেটা সেটা বাংলার জন্য না, সেটা সব মানে ন্যাশনালের জন্য হয়েছে, সেটা ভাগ হয়ে গেছে ওটিটি, টেলিভিশন, এই দুটোতে। কারণ মানুষ ওটিটিতে অনেক বেশি মানে কন্টেন্ট ধর্মী ছবিগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন। যেরকম দেখো তুমি লাপাতা লেডিস, যেটা আমাদের ওটিটিতে কি ভয়ঙ্কর রকমের বিজনেস করেছে, অ্যানিমালকেও ছাপিয়ে গেছে। কিন্তু সেই ছবিটা তো একটা বক্স অফিসে অবশ্যই ভালো করেছে, কিন্তু সেটা বক্স অফিসে একটা লিমিটেড সংখ্যক দর্শক দেখেছে। তো মানুষ, আমার মনে হয় যে সিনেমা হলে যাই একমাত্র এখন ভিজুয়াল স্পেকটাকেল বা খুব বড় কোনো সিনেমা, আর না হলে মানুষ একটু ক্যালকুলেটিভ হয়ে গেছে যে ঠিক আছে, ওটিটি গুলো তো নেওয়াই আছে, তাহলে ওখানেই দেখে নেবো। তো যেরকম আমার লাস্ট দুটো ছবি, সুইজারল্যান্ড, সেটা বক্স অফিসে একটা ঠিকঠাক বিজনেস করেছিল, এবং ওটিটি এবং টেলিভিশনে তো খুব ভয়ানক ভালো চলেছিল অনেকদিন ধরে, যেহেতু কোভিড এর তারপরে পরেই হয়েছিল। এবং আইকুকুয়াই টেলিভিশনে কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছিল সেই সময়। নেক্সট কোশ্চেন আমি আসছি। বহু আগে একটা খবর বেরিয়েছিল যে ভূতের রাজা দিল বড় বলে একটা কাজ হতে পারে, সেখানে জিদ্দা তোমার ডাইরেকশনে কাজ করবে, পরমদাও থাকতে পারে। তো এই প্রজেক্টটা কি মানে আপকামিং আমরা পেতে পারি, মানে হওয়ার চান্স রয়েছে নাকি বাতিল হয়ে গেছে, সেটা যদি একটু বলো। না না, কিছুই বাতিল হয়নি, হওয়ার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে, কিন্তু একটা ছবি তৈরি হওয়া তো অনেকগুলো প্যারামিটার্স এর উপর নির্ভর করে, সেই সঠিক সময়টা এখনো আসেনি। হবে, নিশ্চয়ই হবে সামনে। আর একটা আমি তোমার রিসেন্ট ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তুমি এক্সক্লুসিভলি জানিয়েছিলে যে তোমরা নাকি বুমেরাং 2 এর নাকি প্ল্যানিং করছো, মানে এমনটা বলেছিলে। তো এটা কি সত্যি মানে আরো বড় করে কিছু করার প্ল্যানিং রয়েছে, নাকি বুমেরাং এর সাফল্যের উপর পুরোটা নির্ভর করছে? দেখো, বুমেরাং 2 হওয়ার সম্ভাবনা স্ক্রিপ্টের রয়েছে, স্ক্রিপ্টের দিক থেকে তো তৈরি মানে যদি বলতে যাই তাহলে হ্যাঁ রয়েছে, কিন্তু সবকিছুই নির্ভর করছে আমরা কি পরিস্থিতিতে যাচ্ছি, সময় আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে তার উপরে। একদম। তো এটাই ছিল বক্তব্য, আর বেশি আমি বড় করলাম না ইন্টারভিউটা। এবার যেটা আমি মেন তোমাকে জানতে চাইবো, যে দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য থাকবে? আর মাত্র মানে একদিনের ব্যাপার, আর কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে বুমেরাং রিলিজ করছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা একটা স্বচ্ছ নির্মল বিনোদন, পারিবারিক বিনোদনের ছবি দেখতে চান এবং অনেকদিন দেখতে পাননি এই ধরনের ছবি, হ্যাঁ, তারা বুমেরাং দেখতে আসুন। মানে আমাদের তো বাংলা ছবির স্বর্ণযুগে একটা খুব ভালো সময় ছিল, কমেডি ছবি তৈরি হতো তখন। হ্যাঁ, বসন্ত বিলাপ বলো বা মৌচাক বলো, খুব ভালো ভালো ভ্রান্তি বিলাস। তো আমার ভ্রান্তি বিলাস আর আমার ছবির মধ্যে যেরকম মিল হচ্ছে কমেডি অফ এরর্স, মূল হচ্ছে কমেডি অফ এরর্স। এবং সেইটা এখন 2024-এ দাঁড়িয়ে একটা তার আলাদা প্রেক্ষাপটে যদি বলা হয়েছে, সাইফাই তার ব্যাকড্রপে এটা বলা হয়েছে কমেডি অফ এরর্স। তো এই একটা ছবি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে বিনোদন দেবে, হাসতে পারবেন, মজা করতে পারবেন, এনজয় করবেন গোটা ফ্যামিলিকে নিয়ে, আপনার একটা কোয়ালিটি টাইম আপনারা পাবেন এই গোটা ছবির মধ্যে, স্পেন্ড করতে পারবেন কোয়ালিটি টাইম। তো আসুন, দেখুন, মজা করুন বুমেরাং। থ্যাংক ইউ সো মাচ সৌভিক দা, এত ব্যস্ততার মধ্যে রয়েছে, সিনেমা সামনে রিলিজ করবে, তার মধ্যে এতটা টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এবং বুমেরাং এর জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। সিনেমাটা বক্স অফিসে দারুণ বিজনেস করুক, দর্শকের দারুণ পছন্দ, এবং আমরা চাই বুমেরাং 2 আরো বড় করে হোক। এটাই বল। ভালো থেকো দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ।